বেনেমশাই, আমি চেয়েছিলাম চম্পকনগরীর বেনে সমাজ আবার আগের মতোই, পূর্বের মতোই সংঘবদ্ধ হোক। একবার সপ্ত ডিঙার ভরাডুবি, এবারে আগুনে এই পরিমাণ ক্ষতি। আপনি অভিশপ্ত চন্দ্রধর মহাশয়, আপনি অভিশপ্ত। একজন দলনেতার মাথার উপর যদি অভিশাপ থাকে, তাহলে এই বেনে সমাজ কি করে তাদের অস্তিত্ব রক্ষা করবে বলতে পারেন? এর বিচার আগে হওয়া দরকার। হ্যাঁ, আমি আবারও বলছি, এর বিচার আগে হওয়া দরকার। চলুন সবাই, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে আমাদের চলবে না। এই ক্ষয়ক্ষতির পরিমাণ যে কত, সেটা বুঝতে আমাদের বেশ কিছুটা কাল কেটে যাবে। চলুন সবাই, চলে আসুন। কোনো কিছুই কি বাঁচেনি? সবই কি পুরো ছাই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, বেনে সমাজের কিছুই সম্বল রইল না। তখন বারবার সাবধান করলাম, আমার কথাটা যদি একটু শুনতেন তাহলে বোধ এত বড় সর্বনাশটা হতো না। বড় ঠাকুর মশাই, আপনি কেন বারবার এই কথা বলছেন? আপনি তো স্বয়ং দেখলেন কতটা ব্যাকুল ছিল সমগ্র বেনে সমাজ বাণিজ্য যাত্রার জন্য। তারা আমার বিরুদ্ধাচরণ পর্যন্ত করতে, আমার অজ্ঞাতে তারা পরিকল্পনা করে ফেলেছিল যাত্রার জন্য। সেই চক্রান্ত আমি ভাঙতে চাইছিলাম। বেনে সমাজ তাহলে পথে বসলো। এখন কি উত্তর দেবেন ঠিক করেছেন? বেনেমশাই, আমাদের এত বড় ক্ষয়ক্ষতি যে করলো, আমাদের সেটা জানতেই হবে কে করেছে। আপনি কালই এক জরুরি বিচার সভার আয়োজন করুন আর সমগ্র বেনে সমাজকে অনুরোধ করুন সে বিচার সভায় উপস্থিত থাকতে। এত বড় ক্ষয়ক্ষতির পরেও কি করে বাণিজ্য যাত্রা করা যায় সেটা আমাদের ভেবে দেখতে হবে। চন্দ্রধর মশাই, এ আপনি কি বলছেন? আবার বাণিজ্য যাত্রার কথা তুলবেন? হ্যাঁ বেনেমশাই, আমরা তো আর চুপ করে বসে থাকতে পারি না। যে আমাদের ক্ষতি করেছে তার শাস্তিও হবে আর আমাদের বাঁচতেও হবে। আপনি যেভাবে হোক, যেখান থেকে হোক খোঁজ নিন, আগুন ধরার সময় যে প্রহরী ছিল সে কোথায় আছে। জানি না ভোলানাথ, তোমার মনে কি আছে? কল্যাণ করো প্রভু, মঙ্গল করো। এই সংকটের মুহূর্তে আমাদের আরো সাবধান হতে হবে। বণিক সমাজের মনে যে আঘাত লেগেছে, সে আঘাত এত সহজে ওরা ভুলে যেতে পারবে না।
পারবে না চন্দ্রধর মশাই। দিদি, আজ যে আমি সত্যি বড় খুশি। চন্দ্রধর বণিকের রাজত্ব ছাড়খাড় হয়ে গেছে। এই আনন্দ বার্তা তোমাকে না শোনানো অবধি আমি যে স্বস্তি পাচ্ছিলাম না। দিদি, তোমাকে এত আতঙ্কিত লাগছে কেন? সর্বনাশ হয়ে গেছে পদ্মা। দেবী পার্বতীর ধৌত বস্ত্রে কালির দাগ লেগে গেছে। বারবার ধোয়ার পরেও সেই দাগ ফিরে আসছে। দেবী পার্বতী আমার সঙ্গে ছলনা করছেন পদ্মা। ছলনা? কি ছলনা? সেই শ্বেত শুভ্র বস্ত্রে বারবার কালির দাগ আবির্ভূত হচ্ছে পদ্মা। ওদিকে দেবী পার্বতী আমাকে বলেছেন তেমন শ্বেত শুভ্র বস্ত্র না নিয়ে আমি যেন তার সম্মুখে উপস্থিত না হই। তোমাকে স্মরণ করিয়ে দিনেতি যে তুমি শুধুমাত্র ধৌত কার্যের জন্য স্বর্গলোকে প্রবেশাধিকার পাও। তুমি যদি তোমার কার্য ঠিক মতো না করো তাহলে কিন্তু আমাকে স্বর্গের দেবদেবীদের এ কথা জানাতে হবে। আর যদি যদি তেমন বস্ত্র নিয়ে আমি না যেতে পারি তাহলে স্বর্গে আমার প্রবেশ চিরতরে বন্ধ। মর্তের কালিমা তোমার সত্তাকে আচ্ছন্ন করেছে নীতি। যাও, এই বস্ত্র ফিরিয়ে নিয়ে যাও। তোমার কর্তব্য যথাযথভাবে পালন করো নীতি। আর মনে রেখো যে মর্তের ধুলিও এই স্বর্গলোকে প্রবেশ করতে পারে না। এত বড় চক্রান্ত করলেন উনি। দিনে দিনে দেবী পার্বতীর গতি প্রকৃতি আরো আরো জটিল হয়ে চলেছে। যে করেই হোক আমাকে এই বস্ত্রের কালো দাগ মেটাতেই হবে। তার সম্মুখে নিয়ে যেতেই হবে সে তো শুভ্র বস্ত্র, যাতে মর্তের কোনো কালিমা নেই। কিন্তু তা আমি কি করে করবো পদ্মা? কি সংবাদ বেনে মশাই? চম্পকনগরীর বেনে সমাজের প্রতিনিধিরা এখন উপস্থিত হননি? আপনারা সকলে স্তব্ধ কেন?